সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় 2016 এসএসসির প্রায় 26,000 জন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল। হুগলি জেলায় সেই সংখ্যা প্রায় 850-র কাছাকাছি। তার মধ্যে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলে এক লহমায় চলে গেল 15 জনের চাকরি। তার মধ্যে 8 জন শিক্ষক, 7 জন শিক্ষিকা। সমস্যায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষক। কিভাবে আগামীকাল থেকে স্কুল সামলাবেন তা তিনি ভেবে পাচ্ছেন না। এমনিতেই 41 জন শিক্ষক শিক্ষিকার উপর দায়িত্ব ছিল শুধু ছাত্রছাত্রীদের নয়, তাছাড়া মিড ডে মিল, কন্যাশ্রী, যুবশ্রী বিভিন্ন রকম প্রকল্পেরও দায়িত্ব ছিল। এখন সেই জায়গায় 26 জনে মিলে সামলাতে হবে এই সমস্ত কাজকর্ম। কিভাবে ছাত্রছাত্রীদের পড়ানোর পাশাপাশি এই কাজ তারা সামলাবেন কিছু ভেবে পাচ্ছেন না। কি বলছেন এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তা আমরা শুনে নেব, আর কি বলছেন কাজ হারানো শিক্ষক শিক্ষিকারা তাও শুনব। আজকে আমাদের স্কুলে 15 জন শিক্ষককে আমরা হারিয়েছি। আমাদের ছাত্রছাত্রী সংখ্যা প্রচুর, 2200 প্লাস। তার মধ্যে আজকে আমাদের 15 জনকে আমরা মিস করলাম। পুরুষ ছিল 8 জন আর 7 জন মহিলা। আমাদের টোটাল নাম্বার অফ টিচিং স্টাফ হচ্ছে 41। তার মধ্যে 15 জনকে হারিয়েছি। তার মানে এখন at present 26 জন স্টিল ইন ওয়ার্ক। স্টুডেন্ট 2200 প্লাস। রেশিও তো অনেক বেশি হয়ে যাচ্ছে এখন। এবার আমার চিন্তা হচ্ছে যে কাল থেকে আমি স্কুলটা কিভাবে ম্যানেজ করব। আমরা একদমই আশা করিনি যে এই রায়টা হবে। আজকে আমাদের এই দিনটা দেখতে হবে। আমরা প্রচণ্ডভাবে হোপফুল ছিলাম যে আমাদের চাকরি থাকবে, বিকজ আমরা আনটেন্টেড, আমাদের কোনো লিস্টে কোথাও নাম নেই। এই স্কুলে আমরা একসাথে 14 জন জয়েন করি। 14 জনের মধ্যে একজন আমাদের সার্ভিস কন্টিনিউশন নিয়ে আসে, ইন সার্ভিস ছিল। আজকে রায় অনুযায়ী তার চাকরিটা থাকবে, আর একজন আমাদের টেন্টেড আছে ক্যান্ডিডেট, তার চাকরিটা অবভিয়াসলি থাকছে না। তো আমরা 12 জন কী করলাম ঠিক, আমাদের 12 জন অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, যেটি শোনা গেছে সকালে 10:30 থেকে, সেই 10:30টার অর্ডারে কিন্তু এটা বলা হয়েছে যে যারা টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো সেই রায়েই বলে দিচ্ছে যে বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে না, তার মানে তারা টেন্টেড নয়, তারা দোষী নয়। তো সেই দোষী নয়, তাও তাদের চাকরিটা গেল কেন আজকে? আজকে আমরা 6 বছর ধরে আজকে এই চাকরিটা করছি। কত লোকের লোন আছে, কতজন বিয়ে করেছে এই চাকরিটা পাওয়ার পরে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, কতজন ডিভোর্স, কতজন সিঙ্গেল মাদার, তারা সংসারটা একা চালাচ্ছে, কতজন আছে একজন তার বাবা মা ছেলে মেয়ে সবাইকে নিয়ে, স্ত্রী সবাইকে নিয়ে সংসার চালাচ্ছে। তো আমাদের হঠাৎ করে আজকে যে সকালে 10:30টার অর্ডারে জানা গেল যে আমাদের চাকরিটা নিয়ে আমাদের কী হবে, আমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা দিতে হবে বলে আমরা দুঃখ পাচ্ছি সেটা নয়, কিন্তু পরীক্ষাটা কেন দিতে হবে? আজকে আমরা বাকিদের সাথে আবার কেন নিজেদেরকে প্রমাণ করব? আজকে এখানে অনেকেই আছে যারা আপারে পেয়েছিল, আপার প্রাইমারিতে পেয়েছিল, তারা যায়নি সেখানে। যারা অনেকেই আছে যারা আগে 2012 RNSC পরীক্ষাতে তারা ছিল টেট কোয়ালিফাইড, তারা ওটাতে জয়েন না করে পরে এটাতে আবার জয়েন করেছে হয়তো, তো সেটাতে মেন সাবজেক্টে পায়নি। চিফ জাস্টিস উনি রায়দান দিচ্ছিলেন, উনি বললেন যে যারা টেন্টেড ক্যান্ডিডেটস তাদেরকে স্যালারি ফেরত দিতে হবে, প্লাস তারা যে রি এক্সাম হবে ওখানে বসতে পারবেন না। তো অ্যাকর্ডিং টু হিজ ওন জাজমেন্ট উনি তো নিজে জানছেন যে টেন্টেড ক্যান্ডিডেট কে, আনটেন্টেড কে। যখন এই সেগ্রিগেশনটা ওখানেই পসিবল, কেন তিনি কোন ইয়েতে উনি বলে দিলেন যে না আনটেন্টেড ক্যান্ডিডেটসেরও আর চাকরি থাকছে না, ওরাও এদের সাথে বাতিল হয়ে গেল? এটা তো ঠিক নয়। এটা কোথাকার বিচার? আমরা বিচার কোথায় পেলাম? সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল হতেই শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি কর্মহীন হলেন পিয়নের চাকরি পাওয়া বহু মানুষ। সেরকমই পোলবা কামদেবপুরের বাসিন্দা জিতেন টুডুর চাকরি চলে গেল। তিনি হারিট হাই স্কুলে 2018 সালের 18 এপ্রিল পিয়ন পদে যোগ দেন। তার দাবি তিনি স্বচ্ছভাবেই চাকরি পেয়েছিলেন, না ছিল তাদের কোনো টাকার জোর, না ছিল কোনো চ্যানেল। কি বলছেন জিতেনের বাবা মা বা জিতেন, আমরা শুনবো। হ্যাঁ, এটা সেইটাই তো কি বলবো। সেই ছেলেটা চাকরি পেয়েছে, এখন বলছে টোটাল বন্ধ করে দেবে চাকরি, ওদের চাকরি থাকবে না কি বললো। এই যাক ছেলেটা চাকরি পেয়েছে, এই যা কাজ করলে ওদেরটা সংসারটা চলে যাবে, এই আমরা ভেবেছি। হ্যাঁ, সেটা লোকের জমি নিয়ে ভাগে বুঝতে কাটা ফাটা করি, এই নিয়ে চলি। খুব কষ্ট হয়ে পড়াশোনা করেছিল। আপনারা তো পড়াশোনা করেননি? না, আমরা পড়াশোনা না কিছু লাভ হলো না। না, এক কাটাও নেই, কিছু নেই।
লোকের জমি ভাগে করি, লিজ দিয়ে করা হয়। চাকরি পাওয়ার আগে কি ছেলে আপনার সঙ্গে কাজে আসতো মাঠে? হ্যাঁ, কাজে আসতো, সবসময় কাজে যেত। আজকে তো শুনলাম তো, আজকে তো চাকরি থেকে বললো যে সব রিটার্ন দিয়ে দিয়েছে, যে হবে না তোমাদের এখন কাজ। এটা কি করে জানবো আমি? আপনার ছেলে কি দুর্নীতি করে পেয়েছিল না পরীক্ষা দিয়েছিল? পরীক্ষা দিয়ে পাস করে। তাহলে কি বলবেন, মানে আপনার ছেলে দুর্নীতি করলো না চাকরি? না, দুর্নীতি করে চাকরি পায়নি আমার ছেলে পরীক্ষা পাস করেছে, আর 1 টাকাও খরচা করিনি, যে চাকরিতে ঢুকেছে ঘুষ দিয়ে, সে টাকাও আমরা দিইনি। আমার ছেলে বলেছে, মা আমি টাকা ঘুষ দিয়ে চাকরি করবো না, আমরা গরিব মানুষ কোথায় পাবো, আমরা এই যে বাড়ি করেছি খেটেই করেছি। তারপরে চাকরি যে পাওয়ার পরে একটু সাহায্য করেছিল। আচ্ছা, কি বলবেন, নিরপরাধ হয়েও সাজা পেতে হলো? হ্যাঁ, তাই তো। কি আর বলবো, মানে ওর সুপ্রিম কোর্টের উপর একটা আস্থা ছিল যে আমরা যোগ্যরা যেন ন্যায্য বিচার পাই, কিন্তু সেই আশাটা একদম আমাদের হতাশাজনক আজকে রায়টা পেলাম আমরা। আমরা 2018 সালে 18 এপ্রিলে জয়েন করেছিলাম হাইট হাই স্কুলে, গ্রুপ ডি পিয়ন পদে। আজকে শুনলাম 10:30 থেকে রায় দেওয়ার কথা ছিল, 10:30 স্কুলে গিয়ে পৌঁছেছি, তখন এই রায় জানতে পেরে গেছি। আর ভালো লাগেনি ওখানে, আর কি আর করবো, ওখানে সারাটা দিন থেকেও তো মন খারাপ লাগবে, তাই হেড স্যারকে বলে বাড়ি চলে এলাম। এই এক্সামও চলছিল, এক্সামের সমস্ত কাজগুলো মোটামুটি বুঝিয়ে দিয়ে চলে এলাম। এটা তো উচিত ছিল না, মানে যতই হোক, মানে সরকার পারলে সবকিছুই করতে পারতো। এসএসসির কাছে কি নথি নেই? সবই আছে। দুর্নীতি হয়েছে সেটা তো আমরা কি করে জানবো? আমরা যেমন প্রসেসের পরীক্ষা হচ্ছে, সেই প্রসেস অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি। না, টাকা পয়সা, সত্যি কথা বলতে কিন্তু আমার কোনো টাকা পয়সা ছিল না, যে টাকা পয়সা দিয়ে চাকরি করব সেই অবস্থা আমার ছিল না। বাবা মা মাঠে ঘাটে কাজ করে, লোকের কাজ করে, সেখান থেকে আপনাকে তো মুখ দিকে তো চাকরি দেবে না ওরা। টাকা যখনই চাইবে নিশ্চয়ই 2-5 হাজার টাকা লাগবে না, ওদের লাখে লাখে টাকার ব্যাপার আছে। সেখানে আমাদের 1 টাকাও দিতে পারতাম না, সত্যি কথা বলতে। আর কোনো সোর্স ছিল না যে কারো কাছে গিয়ে যে চাকরি পাবো, কারো পায়ে হাতে পায়ে ধরে যে চাকরির ব্যবস্থা, সেই সুযোগটা আমার, মানে সেরকম চ্যানেলও ছিল না আমার। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শিক্ষানীতি 2020, বিদ্যুৎ বিল 2022, স্মার্ট মিটার সহ একাধিক দাবিতে এদিন আইন অমান্য ও বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই এর কর্মী সমর্থকেরা। এদিন তারা চুঁচুড়ার তোলা ফটক থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করে যায় জেলা শাসকের কাছে তাদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য। যদিও ঘড়ির মোড়ে প্রথম ব্যারিকেড ভাঙতে পারলেও পুলিশের দ্বিতীয় ব্যারিকেডে তাদের মিছিল আটকে যায়। সেখানেই এরপর তারা সভা করেন। তারা বলেন, এই একাধিক দাবি, পাশাপাশি অভয়ার ন্যায় বিচার, সুপ্রিম কোর্টের রায়ে যে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে গেল, এই সমস্ত বিভিন্ন রকম দাবি নিয়ে এদিন তারা জেলা শাসকের দপ্তর অভিযান করেন। কি বলছেন তারা আমরা শুনবো। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, তারপরে জাতীয় শিক্ষানীতি, রাজ্য শিক্ষানীতি, এগুলোর বিরুদ্ধে কলকারখানায় ছাঁটাই, লে অফ, লকআউট, বেআইনি ঘোষণার দাবিতে বিভেদ সৃষ্টি করে সাধারণ মানুষের ঐক্যকে ভেঙে দিয়ে সাধারণ মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন, সেই আন্দোলনকে কমজোরি করে দেওয়ার যে সমস্ত প্রচেষ্টা, এগুলোর বিরুদ্ধে আজকে আমাদের আইন অমান্য কর্মসূচি সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় সংগঠিত হয়েছে। হুগলি জেলায়ও আমরা সফলভাবে সেই আইন অমান্য সংগঠিত করতে পেরেছি সাধারণ মানুষের সাহায্য নিয়ে। এবারে আমরা যেটা করব, আর আমরা সাধারণ মানুষকে নিয়ে যে আইন অমান্য সংগঠিত করলাম, সেই আইন অমান্যর পরবর্তী ধাপে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো। সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধির বিরুদ্ধে, বিশেষ করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে, ছাড়া জাতীয় শিক্ষানীতি, কেন্দ্রীয় শিক্ষানীতি, স্মার্ট মিটার, 26,000 শিক্ষক, তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে যোগ্য শিক্ষক, সে তাদের চাকরি চলে গেল, সেইগুলোর দায় রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে। বড় সাফল্য পেল হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার বড়া বিট হাউস। বুধবার রাত্রে পেট্রোলিং দেওয়ার সময় দুটি সন্দেহভাজন 4 চাকার গাড়ি ও একটি মোটরসাইকেলকে দাঁড় করিয়ে তাদের কাগজপত্র দেখতে চাইলে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশ কর্মীদের। তারা 4 চাকার গাড়ি দুটির ডিকি খুলে দেখেন তার ভেতরে রয়েছে বেআইনি প্রায় 2000 লিটার চোলাই মদ, যা কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত 3 ব্যক্তির নাম মিন্টু বাগ, শান্তনু মুর্মু এবং সুখেন মাল।
ধৃতদের কাছ থেকে পুলিশ 2000 লিটার বেআইনি চোলাই মদ উদ্ধার করার পাশাপাশি আটক করেছে 2টি 4 চাকা গাড়ি ও একটি মোটরসাইকেল। বৃহস্পতিবার তাদের শ্রীরামপুর আদালতে তোলা হয়। এলাকার মানুষের কাছে বড়া বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক উত্তম সাহার ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। তাদের দাবি, উত্তমবাবু আসার পর বড়া বিট হাউসে অপরাধ অনেকটাই কমেছে। করলো কেন? আমি দাদা গাড়ির সাথে এসেছিলাম, বন্ধুর সাথে ঘুরতে। কি ছিল? গাড়িতে মদ ছিল। কোথায় যাচ্ছিল? এই জাঙ্গিপাড়া থেকে। আপনার বাড়ি কোথায়? হরিপাল। নাম? শান্তনু মুর্মু। হ্যাঁ। অ্যারেস্ট করলো কেন? মাল নিয়ে যাচ্ছিলাম। মাল বলবো চোলাই মাল। আচ্ছা, করেছে আমাকে কমলাপুর থেকে। না, এটা করতে হচ্ছে তো উপরে করে কিছু করতে পারছি না। 120 লিটার। বিরামনগর। সুখেন মাল। হ্যাঁ স্যার। মিন্টু বাঘ। বাড়ি? বাড়ি বড়া কোনো পড়া। 300 লিটার। কি কথা? বড়া মদ নিয়েছিলাম বলে। কোথায় নিয়ে যাচ্ছিলেন? জাঙ্গিপাড়া। 350 লিটার। সিঙ্গুর থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। হুগলি চুঁচুড়া পৌরসভার পর চুঁচুড়া সদর ইমামবাড়া হাসপাতালে চালু হলো 5 টাকার মা ক্যান্টিন। ন্যাশনাল হেলথ মিশনের আওতাধীন নগর উন্নয়ন দপ্তর ও হুগলি চুঁচুড়া পৌরসভার যৌথ উদ্যোগে চুঁচুড়া সদর হাসপাতালে 5 টাকার মা ক্যান্টিন চালু হলো। এদিন মা ক্যান্টিনের উদ্বোধনে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা, স্বাস্থ্য দপ্তরের সিআইসি সদস্য জয়দেব অধিকারী, ডেপুটি সিএমওইচ সহ চুঁচুড়া হাসপাতালের সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার সহ অন্যান্য জনেরা। পরে এ বিষয়ে কি বলছেন সদর মহকুমা শাসক থেকে চুঁচুড়া শহরের পৌরপ্রধান এবং রোগীর পরিবারের লোকজনেরা, যারা এখানে দুপুরবেলা মাত্র 5 টাকার বিনিময়ে দুপুরের খাবার খেতে পারবেন। বর্তমানে রোগীর আত্মীয় পরিজনেরা হাসপাতালে এই খাবার পাবেন। এরপর এখানে স্থানীয় মানুষরাও, দুস্থ মানুষরাও, তারাও 5 টাকার বিনিময়ে খাবার পাবেন। কি বলছেন সকলে আমরা শুনে নেব। হ্যাঁ, এটা তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস যে অনেক দূর দূর থেকে মানুষ আসে, তাদের আত্মীয় পরিজন এখানে ভর্তি থাকে হাসপাতালে, তাদেরকে অনেক সারাক্ষণ থাকতে হয়, রাতে থাকতে হয়, দিনে থাকতে হয়। তো অ্যাটলিস্ট এক বেলাতে তারা যেন 5 টাকার বিনিময়ে সে পেট ভরে খেতে পারে এবং বাইরে কোথাও গিয়ে এদিক ওদিক বেশি টাকা দিয়ে খাওয়ার না খেয়ে অ্যাটলিস্ট এখানে খেতে পারে। তো সেই জন্য আজকে এই হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে হাসপাতালের মধ্যে এই মা ক্যান্টিন শুরু হলো। NULM এর এটা একটা প্রকল্প আমাদের রাজ্য সরকারের। তো সেটাই আর কি, যাতে মানুষের উপকারিতা হয় তার জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ। এই মা ক্যান্টিন আমাদের চুঁচুড়া পৌরসভাতে মা ক্যান্টিন চলে এবং সেই সঙ্গে সঙ্গে এখানেও আমরা চালু করলাম। জায়গা টাকার কিছু ব্যাপার ছিল এবং ইনফ্রাস্ট্রাকচার যাতে হাইজিনিক হয় সেই ব্যাপারটা দেখার পরে আমরা এটা চালু করেছি। সামনে মা অন্নপূর্ণার পুজো এবং আমরা সেই তারই আগে এই মা ক্যান্টিন চালু করতে পেরে আমরা নিজেরা গর্বিত। 5 টাকার বিনিময়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া, ভাত, ডাল, সবজি। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তর ও হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে হুগলি জেলার সদর জেলা হসপিটাল ইমামবাড়া, সেই হসপিটালের কক্ষে আমাদের এই মা ক্যান্টিন আজ থেকে চালু হলো। এখানে উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে SDO ম্যাডাম, সুপার সাহেব, সকলেই। ন্যাশনাল আরবান হেলথ মিশন NULM এর দপ্তরের তরফ থেকে এই প্রজেক্ট আমাদের চালানো হবে এবং আমরা প্রত্যেক দিন প্রথমে পেশেন্ট পার্টির বাড়ির লোককে এবং দ্বিতীয় পর্যায়ে সাধারণ গরিব মানুষকে আমরা এখানে কুপন সিস্টেমে 5 টাকার
বিনিময়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা যে মা ক্যান্টিন চালু হলো, গোষ্ঠীকে বেছে নিয়েছি 20 নম্বর ওয়ার্ডের লোকাল স্বনির্ভর গোষ্ঠী, তাদের হাতে আজকে আমরা এই মা ক্যান্টিনটা তুলে দিলাম। তারা পরিচালনা করবে, তত্ত্বাবধানে থাকবে হুগলি চুঁচুড়া পৌরসভা, আমাদের এনভিএলএম দপ্তর। বেলা 11টা থেকে আমরা 2টো পর্যন্ত কুপন দেবো এবং 3টে পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। ভালো হয়েছে করে এটা, হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ সেটা করলে তো হয়, সবার জন্যই খুব ভালো হয় এটা করলে। হ্যাঁ বেশি পয়সা দিয়ে খাওয়া হচ্ছে তার থেকে এখানে অনেকটাই ভালো লাগছে। গরিব মানুষের উপকার হচ্ছে। হ্যাঁ বাইরে অনেক টাকা দিয়ে এখানে 5 টাকার মধ্যে হচ্ছে, গরিব মানুষের সাহায্য হচ্ছে। আরো সুবিধা হয়, ভালো। হুগলি জেলা গ্রামীণ পুলিশের গুরাব থানা ও দাঁতপুর থানার যৌথ উদ্যোগে 2 বাইক চোর সহ 6টি মোটর বাইক উদ্ধার করা হলো। এ বিষয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি দাঁতপুর থানার ওসি এবং গুরাব থানার ওসিকে সঙ্গে নিয়ে গুরাব থানায় এক সাংবাদিক বৈঠক করে জানান, এই 2 বাইক চোর শুধু হুগলি জেলাতেই নয়, হুগলির পার্শ্ববর্তী জেলাতেও বাইক চুরি করত এবং সেই চুরি করা বাইকগুলি তারা দাঁতপুর থানা এলাকার এক জনৈক ভদ্রলোকের বাড়িতে লুকিয়ে রাখত। পরে গুরাব থানা ও দাঁতপুর থানার পুলিশ যৌথ উদ্যোগে একটি বিশেষ টিম গঠন করে সেখানে হানা দিয়ে এই বাইকগুলি উদ্ধার করে এবং 2জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার চুঁচুড়া আদালতেও তোলা হয়। তাদের পুলিশি হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে, যাতে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে আর কারা কারা এ বিষয়ে যুক্ত আছেন তারও খোঁজ খবর নেওয়া চলছে। কয়েক মাস ধরে হুগলি জেলার কয়েকটি থানাতে মোটরসাইকেল চুরি রিপোর্ট হচ্ছিল। এরপর বিভিন্ন থানার অফিসাররা তদন্তে নামে, পাশাপাশি আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি হুগলি জেলা পুলিশের যেটা হেডকোয়ার্টার্সে কাজ করে, তারাও তদন্তকারী দলকে সাহায্যের জন্য এগিয়ে আসে। তদন্তকালীন জানা যায় যে পান্ডুয়ার একজন দুষ্কৃতী আরো 4-5 জন দুষ্কৃতীকে নিয়ে প্রায় 6টির মতো মোটরসাইকেল চুরি করেছে এবং দাঁতপুরের এক গ্রামে জনৈক এক দুষ্কৃতীর বাড়িতে সেই মোটরসাইকেলগুলিকে জমা রেখেছে। এই খবর পেয়ে পান্ডুয়া, বলাগড়, দাঁতপুর এবং গুরাব থানা টিম যৌথভাবে দাঁতপুরের ওই গ্রামে তল্লাশি চালায় গতকাল রাত্রি থেকে আজ সকাল পর্যন্ত। তল্লাশি চালিয়ে আমাদের পুলিশের এই দল 6টি মোটরসাইকেল উদ্ধার করেছে এখনো পর্যন্ত এবং 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দলে আর যারা যারা ছিল তাদের ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জেনেছি। আমাদের তল্লাশি অভিযান বা রেডস চলছে, আমরা অল্প সময়ের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করব। এই যে 6টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত আমরা জেনেছি যে 2টি মোটরসাইকেল জাঙ্গিপাড়ায় চুরি হয়েছিল, একটি বলাগড়ে হয়েছিল আর একটি গুরাব থানায় এলাকায় চুরি হয়। বাকি 2টি মোটরসাইকেল আমাদের পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমানের কানলা থানা এলাকা থেকে চুরি হয়। আমরা সেই ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। যে 2জন দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজকে চুঁচুড়া লার্নেড সিজিএম স্যারের আদালতে পেশ করা হচ্ছে। আমরা পুলিশ রিমান্ড নেব, পুলিশ রিমান্ড নিয়ে এদের এই যে জাল মোটরসাইকেল চুরির জালকে আমরা গুটিয়ে আনবো এবং আরো দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আরো চোরাই মোটরসাইকেল উদ্ধার করার আমাদের প্রচেষ্টা থাকবে। আমরা আশা করছি যে আমাদের এই এসওজি হুগলি রুরালের টিম বলাগড় থানা, পান্ডুয়া থানা, দাঁতপুর থানা এবং গুরাব থানা যৌথভাবে আরও মোটরসাইকেল উদ্ধার করবে।
হুগলির গুড়াব থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থার সামগ্রিক কর্মক্ষমতার বিচারে 2023-2024 অর্থবর্ষে ব্লকভিত্তিক সেরা কৃত্রিম প্রজনন কর্মীদের সম্বর্ধনা দেওয়া হলো। এদিন চুঁচুড়ার NNICE প্রেক্ষাগৃহে 54 জন কৃত্রিম প্রজনন কর্মীকে সম্বর্ধিত করা হয়। পাশাপাশি কিছু সংস্থার হাতে 2,16,000 টাকার আর্থিক অনুদানও তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ বহু বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী এবং সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত কি বলছেন আমরা শুনে নেব। আজকে আমাদের পশ্চিমবঙ্গ পানি সম্পদ দপ্তরে অধীনস্থ পশ্চিমবঙ্গ ভূ সম্পদ সংস্থার তরফ থেকে 18টা ব্লকের 3 জন AI ওয়ার্কার, পানি বন্ধু, পানি নিত্যা, এরকম যারা AI ওয়ার্কার আছে 54 জনকে এরকমভাবে সম্বর্ধিত করা হলো। তাদেরকে সম্বর্ধিত করে আমরা পরিচিত, কারণ আগামী দিন আমাদের, আপনারা জানেন যে 2023-24 আর্থিক বর্ষে হুগলি জেলা সার্বিকভাবে পানি সম্পদ দপ্তরের যে উন্নয়ন হয়েছিল রাজ্যে, সেই উন্নয়নে প্রথম স্থান অধিকার করেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা পুনরায় কৃত্রিম গো প্রজননে যে 54 জন কর্মীকে আমরা সম্বর্ধনা দিলাম, এই সম্বর্ধনার মান হচ্ছে আমাদের এরা কতটা সাফল্য লাভ করেছে, কতটা ব্যক্তিকে দিয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ ভূ সম্পদ সংস্থার চেয়ারম্যান তথা হুগলি জেলার অভিভাবক মাননীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয় সহ আমাদের কামারপুকুর মঠের যে স্বামীজি উনি ছিলেন, আমাদের সভাধিপতি শ্রী রঞ্জন ধারা মহাশয় ছিলেন, সহসভাপতি শ্রী কৃষ্ণচন্দ্র সাত্তার সহ সমস্ত কর্মাধ্যক্ষ, এবং আমার মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের গোলাঘর ব্লকের মাননীয় বিএলডিও সাহেব বরুণ মৌলিক, এবং আমার সতীর্থ গোলাঘর ব্লকের ব্যাসদেব পাল সহ সমস্ত আমাদের পরিবারের তৎপরতায় এবং পরিবারের যে একনিষ্ঠতায় আজকে আমরা গো প্রজননের সাফল্য পেয়েছি, এবং আগামী দিনে এই সাফল্য ধরে রাখবো, এটা আছে। আপনার নাম? আমি নির্মাল্য চক্রবর্তী, হুগলি জেলা পরিষদের মৎস্য এবং পানি সম্পদ দপ্তরের কর্মকর্তা। সংস্থার এখানে যারা আমাদের গো প্রজনন যারা করে তাদের এখানে আজকে যারা হুগলিতে যারা ফার্স্ট হয়েছে প্রায় 54 জন ফার্স্ট মানে হয়েছে, প্রাইজ পাচ্ছে। আজকে তাদের এখানে সম্বর্ধনা দেওয়া হলো। আমাদের এখানে আমাদের নির্মাল্য চক্রবর্তী কর্মাধ্যক্ষ জেলা বছর সেও আছে, অমিত রায় চেয়ারম্যান থেকে শুরু করে রামকৃষ্ণ মঠের মহারাজও এসছেন। প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24। একসময় বসন্তকালের এই দুর্গাপুজো অর্থাৎ বাসন্তী পুজোই ছিল মূল দুর্গাপুজো, কিন্তু পরবর্তী সময় শ্রী রামচন্দ্রের অকালবোধন শরৎকালের আশ্বিন মাসের পুজোকেই শারদীয়া দুর্গোৎসব হিসেবে মূল পূজায় রূপান্তরিত করে ফেলেছি আমরা। তবু এখনও বাংলার বহু জায়গায় বাসন্তী দুর্গাপুজো হয়ে আসছে মহা সমারোহের সাথে। চুঁচুড়ার তোলাফটকের যুব সংঘের বাসন্তী পুজো এবছর 70 বছরে পদার্পণ করল। পঞ্চমীর সন্ধ্যায় এই পুজোর শুভ উদ্বোধন করেন এবং আরতি করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভলগি, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ বহু বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে এসে বক্তব্য রাখতে গিয়ে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন তার ছোটবেলার গণেশ পুজোর কথা এখানে এসে মনে পড়ছে। অন্যদিকে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা বলেন, আমরা জানি 12 মাসে 13 পার্বণ, কিন্তু চুঁচুড়া উৎসবের শহর, এখানে প্রতি মাসেই 13 পার্বণ লেগেই আছে।
এলেন, আমার ওদের মধ্যে যে উৎসাহ ছিল, যে গর্ব ছিল কি আমাদের 69 ইয়ার চলছে স্যার, আপনাকে আসতেই হবে। আমি সাধারণত পুজো বা কোনো ধার্মিক অনুষ্ঠানে অ্যাভয়েড করি, কারণ যেহেতু এটা ব্যক্তিগত ব্যাপার থাকে, পুজোটা বাড়িতেই হয় আমি মনে করি। কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে কি পুজো বা এসব কিছু একটা সামাজিক, এটা সকলকে সঙ্গে নিয়ে আসে। আর এখানে আপনার পাড়ায় ঢুকে আমার পাড়া, ছোটোবেলায় যেখানে বড়ো হয়েছি সে পাড়াটা আমার মনে পড়লো। আমাদের ওখানে গণেশ পুজো হয়, গণেশ চতুর্থী, আমার বাড়ি হচ্ছে কর্ণাটক, ওখানে গণেশ পুজো হয়। ওখানে এরকম আমরা সবাই একসঙ্গে মিলে আমরা খাওয়া দাওয়া করি, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলাধুলা হয়। আমার স্মৃতিতে সব থেকে আনন্দের দিনগুলো এই পুজোর সময়। এই বসন্তী পুজো যে আছে, এ প্রথমবার আমি অ্যাটেন্ড করছি, খুব ভালো লাগছে সকলকে দেখে। আমার সত্যি যে পুরোনো সেই মুমেন্টগুলো মনে পড়ছে। আপনারা এরকমই ভালো থাকুন। আর 69 ইয়ার্স ইজ নট আ শর্ট টাইম। 69 ইয়ার্স মানে প্রায় 70 বছর আপনারা এই নিজের ঐতিহ্যকে, নিজের সংস্কৃতিকে ধরে রেখেছেন, এটাই বড় ব্যাপার আছে। যারা আমাদের বড়রা ছিল, ওরা এই পুজোটা এস্টাবলিশ করেছেন, আপনারা এটা কন্টিনিউ করছেন। আপনার পরে যারা আপনার এখানে আপনার বাচ্চারা এটাকে তুলে ধরবে এবং এরকমই আনন্দ করবে। মায়ের আশীর্বাদ আপনার সকলের মাথায় থাকুক। উনি আমাকে গাইড করবেন, উনি আমাকে আশীর্বাদ দেবেন, এরকমই আমাদেরকে সকলকে ভালো রাখবেন। এই আমি মঙ্গল কামনা করছি। আপনার সবাই ভালো থাকুন। পাড়ার পুজো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমি এখানে 30 বছর বয়স পর্যন্ত আছি। তার আগে আমি ন্যায়পুরে ছিলাম। আমি এসে দেখি ধুমধামের সাথে এই পুজোটা খুব আরামদায়কের মধ্যে চলে। এখানকার ছেলের থেকে ধরে প্রচুর সমাগম হয়, ছেলেরাও খুব ভালো কোঅপারেট করে। আশা করব আরও উন্নতি হোক আগামী বছরের জন্য। 70 বছর আমাদের এখানে পুজোটা হবে। আশা করব আরও কিছু বাড়াবার জন্য, আরও কিছু ডেভেলপ করার জন্য চেষ্টা চালু থাকবে। তার জন্য কারণ হচ্ছে কোনো অশান্তি কিছু নেই এখানে, আরও ভালোভাবে হোক, এটাই আমরা বলি। আপনাদের এই পুজোর একটা বৈশিষ্ট্য আছে, এখানে আপনাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ থাকে। আমরা দেখেছি কিছুদিন আগে আপনারা যখন র্যালি বের করেছিলেন, সেখানে যেমন রোজা ভেঙে গেছিল বা তারাই পুজোর সাথেও থাকে। মানে এই যে আপনাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা কি বলবেন? সাম্প্রদায়িক দেখুন, ধর্ম তো যে যায়, সকলে মিলে এই ধর্মটা আমরা চালু করি, সবাই মিলে আসুক। ধর্মর কাছে আছে, আর যে যার ব্যাপারটা তার কাছে থাকে। অতএব কী বলবো, এই পুজোটা সম্প্রীতির মধ্যে দিয়েও কোনো রকম আমাদের এখানে অসুবিধে নেই, থাকবেও না। আশা করব আগামীবারের জন্য এইভাবেই যেন চলে, মায়ের আশীর্বাদ নিয়ে থাকি, সেই যেন সবাই এখান থেকে দিতে পারি, সকলে সুষ্ঠুভাবে এখানে পুজোটা করুক, এটা আমি চাই। নমস্কার। আমাদের পুজো শুরু হয়েছে 1 তারিখ থেকে, পুজোর উদ্বোধন হয়েছে। আর আমাদের পুলিশ কমিশনার সাহেব মাকে প্রদীপ প্রজ্বলন করেন মায়ের সামনে এবং আরতি করেন। তারপর ছিলেন সদর মহকুমা শাসক, সপ্তগ্রামের বিধায়ক ছিলেন, পৌরপ্রধান ছিলেন, আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন আমাদের পুজোতে। আর আমাদের পুজোয় হচ্ছে মাকে 3 দিন ধরে অন্নভোগ দেওয়া হয়। সপ্তমীতে পোলা ভোগ, অষ্টমীতে পায়েস ভোগ, নবমীতে খিচুড়ি ভোগ। আর নবমীতে আমাদের কুমারী পুজো হয়, আর প্রচুর ভক্তের সমাগম হয়। আর একটা বিশেষ অর্থাৎ আমরা যেরকম দুর্গা পুজোতে কেনাকাটা করি না, এই বাসন্তী পুজোতে আমরা নতুন জামা কাপড় কিনি। আর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর, যে এই পুজোটাতে আমরা সবাই একত্রিত হয়ে মিলিত হই। যারা দূর দূরান্ত থেকে যারা থাকে, যেসব পাড়ার বোনেদের বিয়ে হয়ে গেছে, সব এই পুজোতে আমরা সব একত্রিত হই। যে যেখানেই থাকুক, কিন্তু এই পুজোতে আমরা সব এক হই। আর সবাই পাড়ার প্রতিবেশী মিলে পুজোটা করি, খুব উপভোগ করি, আনন্দ করি। আর আমি বাসন্তী পুজো কমিটির যুগ্ম সম্পাদক রাজেশ কুমার।